সবাইকে আবারও স্বাগতম। একটা বল কত উপরে উঠবে এটা বের করা শেখানোর আগে আপনারা হয়তো নিজেরাই সেটা বের করতে পারতেন, কিন্তু একটা বল কত জোরে যাবে তা বের করার আরও সোজা একটা উপায় আমি আপনাদেরকে আজকে দেখাবো। আমি প্রথমেই আপনাদেরকে এই সমীকরণটা দেখিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে এটা কাজে লাগে, কিন্তু আমি নিজে সবসময় সমীকরণ ভুলে যাই, তাই আমি সবসময় কমন সেন্স থেকে এটা বের করার চেষ্টা করি। এই সমীকরণটা আসলে কমন সেন্স থেকে প্রতিপাদন করা হয়েছে। জানি না আমি কিছু বোঝাতে পারলাম কি না, কিন্তু যাই হোক, আসুন সামনে আগানো যাক। আগের প্রবলেমটাই চিন্তা করি, এবার আসুন সমীকরণ ছাড়া চিন্তা করি। কারণ আপনি যদি পরীক্ষার হলে কিছুটা ঘাবড়িয়ে যান এবং একটা সমীকরণে হাফ ছিল নাকি টু ছিল, যোগ ছিল নাকি বিয়োগ ছিল, টি ছিল নাকি টি স্কোয়ার ছিল, এসব যদি মনে করতে না পারেন তাহলে এটা খুব ভালো একটা বিকল্প উপায়। আপনাকে শুধুমাত্র চিন্তা করতে হবে যে আসলে কি ঘটছে। যখন আমি একটা বল সোজাসুজি উপরের দিকে ছুঁড়ে মারি, আমি একটা বল আঁকি, ধরি এটা একটা বেস বল, আমি এটা সোজা উপরের দিকে ছুঁড়ে মারলাম। আমার প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটিকে আমি ভি সাব আই এই ভেরিয়েবলটা দিয়ে প্রকাশ করছি। তাহলে কি ঘটবে? আমি যখনই এটা উপরের দিকে ছুড়ব তখনই এর ত্বরণ কমতে শুরু করবে, তাই না? বলটার উপর অভিকর্ষজ বল কাজ করবে এবং এজন্য এটা সাথে সাথেই মন্দন লাভ করতে শুরু করবে। অভিকর্ষ স্তর আমরা বলেছি -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই বলটার বেগ জিরো না হওয়া পর্যন্ত এটার মন্দন হতেই থাকবে। আমরা সময় এবং দূরত্বের একটা গ্রাফে বলটার অবস্থান দেখাতে পারি। এদিকে হচ্ছে সময়, এটা সময়, আর এদিকে দূরত্ব। যখন সময় জিরো তখন বলটা ভূমিতে ছিল, তারপর বলটা অনেক জোরে যাওয়া শুরু করলো, তারপর এর বেগ কমতে থাকবে, এরপর বেগ জিরো হয়ে যাবে, তারপর নেগেটিভ দিকে এটা ত্বরণ লাভ করবে, তারপর অনেক জোরে এসে ভূমিতে আঘাত করবে। তাহলে কি ঘটছে? বলটা জোরে চলা শুরু করলো, তারপর বেগ কমতে কমতে একটা উচ্চতায় যেয়ে জিরো হয়ে গেল, তারপর বলটা উল্টো দিকে ত্বরণ লাভ করা শুরু করলো, অর্থাৎ এর বেগ বাড়তে থাকলো এবং একসময় মাটিতে গিয়ে আঘাত করলো। আমরা এখানে বাতাসের বাধা ইত্যাদি ইত্যাদির কথা চিন্তা করিনি। এটা যেই বেগে মাটিতে আঘাত করে এবং যেই বেগে ছোড়া হয় তার মান একই, এটা ধরে নিচ্ছি, কিন্তু দিক জাস্ট উল্টো। এখানে কয়েকটা মজার ব্যাপার আছে। যে সময় বেগ জিরো হয়ে যাবে, অর্থাৎ এখানকার এই বিন্দুটা, এখানে সময় হবে, এই সময় হবে t/2। বলটার গতিপথের স্লোপ হবে প্যারাবোলা বা পরাবৃত্ত। অ্যালজেব্রা থেকে আপনি নিশ্চয়ই মনে করতে পারছেন কেন এটা প্যারাবোলা ছিল, ইকুয়েশনটা কি ছিল। আমরা আগের সূত্রটা ব্যবহার করে সেই সমীকরণটা বের করতে পারি, কিন্তু আগের সূত্রটা ছিল দূরত্বের পরিবর্তন সমান VIT যোগ AT²/2। তাহলে এটা প্যারাবোলা। আমার মনে হয় চিন্তা করে দেখলে আপনারাও বুঝতে পারবেন যে এটা একটা প্যারাবোলা। এটা নিচের দিকে বাঁকানো, কারণ এখানে এ হলো নেগেটিভ, তাহলে T² টার্মটা নেগেটিভ, সে কারণে এটা নিচের দিকে এসে শেষ হয়েছে। আমার মনে হয় এটা আপনি বুঝতে পারছেন। এখন আমার যদি টি এর মান দেওয়া থাকে, তবে কোন সময় বলটার বেগ জিরো হয়ে যাবে আমি তা বের করতে পারবো। ধরে নিলাম দেওয়া আছে t সমান 10 সেকেন্ড। তাহলে আমরা জানি এই 10 সেকেন্ড সময়ে বলটা আমার হাত থেকে বের হয়ে কিছু দূরত্ব অতিক্রম করবে, তারপর এটা ফিরে এসে মাটিতে আঘাত করবে। তাহলে আমরা আরও জানবো যে t/2 সময়ে বা 5 সেকেন্ড সময়ে বলটা এক মুহূর্তের জন্য স্থির ছিল। এর বেগ কমতে কমতে তারপরে এখানে জিরো হবে। তাহলে বলটা নিচের দিকে ত্বরণ লাভ করতে শুরু করার আগের মুহূর্তে t/2 সময়ে এর বেগ ছিল জিরো। এখান থেকে আমরা জানতে পারি যে বলটা মন্দনের জন্য 5 সেকেন্ড সময় বলটার বেগ প্রাথমিক বেগ থেকে জিরো হয়ে যাবে। এটা থেকে আমরা কি জানতে পারি? আমাদের একটা সহজ সমীকরণ জানা আছে। আপনি জানেন বেগের পরিবর্তন সমান ত্বরণ গুণ সময়, ত্বরণ গুণ সময়। আর আপনি হয়তো এটা এসব ভিডিও দেখার আগেই জানতেন। তাহলে চূড়ান্ত বেগ বিয়োগ প্রাথমিক বেগ সমান ত্বরণ গুণ সময়। এই পরিস্থিতিতে চূড়ান্ত বেগ কত? এক্ষেত্রে আমাদের পুরো গতিপথটার কথা চিন্তা না করলেও হবে। আমরা এখান থেকে শুধু t/2 সময় পর্যন্ত বের করতে চাই। তাহলে চূড়ান্ত বেগ কত? আমরা বলেছিলাম যে এই বিন্দুতে বলটা উপরেও যাচ্ছে না, নিচেও যাচ্ছে না, তাহলে এর চূড়ান্ত বেগ জিরো। তাহলে জিরো বিয়োগ প্রাথমিক বেগ সমান ত্বরণ।
এখানে ত্বরণ হলো অভিকর্ষ ত্বরণ -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরপর গুণ সময় আমি দুই জায়গাতেই সময়ের জন্য একই টি লিখেছি, এটা বিভ্রান্তিকর হতে পারে। আমি এখানকার সময়টাকে t⁻0 লিখছি। আপনাদের নিশ্চিত করতে চাই যে এটা ভেরিয়েবল না, এটা আসলে আসল সময়। তাহলে এটা t⁻0/2, তাই না? কারণ বলটা ছোড়ার পর এই সময় তা তার গতিপথে শীর্ষবিন্দুতে ছিল, এখানেই সবচেয়ে উপরের বিন্দুতে ছিল। তাহলে ত্বরণ গুণ সময়, এই সময় হবে এখানে t⁻0/2, তাহলে গুণ t⁻0/2, তাই না? এখান থেকে আমরা 0 বাদ দিয়ে দিতে পারি। আমরা দুই পক্ষকে -1 দিয়ে গুণ করতে পারি। তাহলে v⁻I সমান 10/2, তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার t⁻0। তাহলে আমরা ঠিক একই জিনিস পেলাম যেটা আগের ভিডিওতেও আমরা এই সূত্রটা ব্যবহার করে পেয়েছিলাম। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আসলে কি ঘটছে, তা চিন্তা করার এটা একটা সহজ উপায়। আমি দূরত্ব বের করার আগে গ্রাফ এঁকে দেখাচ্ছি আসলে কি ঘটছে, কারণ আমার মনে হয় এটা করা হলে আপনারা আরও কিছুটা ভালো ধারণা পাবেন। আমি এসব করছি আপনাদের একটা স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য, যাতে আর কখনোই এটা আপনারা না ভুলেন। আগের মতোই আমরা একটা গ্রাফ আঁকবো, খুব বিশ্রী একটা গ্রাফ এঁকে ফেললাম। আর এখানে ওয়াই অক্ষের দূরত্ব আর এক্স অক্ষের সময়। আমরা এর মধ্যেই বলছি যে গতিপথটা প্যারাবোলা হবে এরকম, ঠিক আছে? এটা t⁻0/2, এটা t⁻0। এটা অনেক দ্রুত চলা শুরু করলো, তারপর গতি কমে এখানে স্থির হয়ে গেল, তারপর নিচের দিকে ত্বরণ লাভ করলো। এটা হলো দূরত্বের গ্রাফ। এর বেগের গ্রাফটা দেখতে কেমন হবে? আমার বেগের গ্রাফটা নিচে আঁকছি। আমি এটা অন্য রঙে আঁকবো, আমি হলুদ রং ব্যবহার করছি। আমি বেগের গ্রাফটা আঁকছি এখানে। না, আসলে এখানে হবে না, এখানে আঁকার মতো যথেষ্ট জায়গা নেই। আসলে আমাকে নেগেটিভ দিকটাও আঁকতে হবে। তাহলে এক্স অক্ষের দিকে আছে সময় আর ওয়াই অক্ষের দিকে বেগ। তাহলে বস্তুটা একটা পজিটিভ বেগে চলা শুরু করেছে, তাই না? বস্তুটা যে বেগে চলা শুরু করে তা হলো v⁻I। তাহলে এখানে যা ঘটবে তা হলো বেগটা একটা কনস্ট্যান্ট হারে কমা শুরু করবে, আর এই বেগ কমার হারটা হলো ত্বরণের সমান। t⁻0 সময় পর্যন্ত বেগ কমতে থাকবে। আমি আবার হলুদ রং ব্যবহার করছি। এখানে t⁻0, আমি ভুল টুল ব্যবহার করছি, আমি ড্রয়িং টুল নিচ্ছি। এটা t⁻0। তাহলে এখন বেগ হবে নেগেটিভ v⁻I। মনে করে দেখুন, আমরা বলেছিলাম যে বলটা যখন মাটিতে ফিরে আসবে তখন এটা একই বেগে আসবে, কিন্তু এর দিক হবে উল্টো দিকে। তাহলে এখানকার এই বিন্দুটা হলো t⁻0/2। এটা আসলে এখানকার এই বিন্দুটাকে প্রকাশ করে। এখান থেকে বোঝা যায় এটা হলো সেই বিন্দু যেখানে বলটার কোনো বেগ নেই। দেখুন এখানে বেগ 0, তাহলে বলটা খুব জোরে উপরে যাওয়া শুরু করলো, তারপর একটা কনস্ট্যান্ট হারে এর বেগ কমতে থাকলো। তাহলে এই রেখাটার স্লোপ বা ঢাল কত? এর ঢাল হলো ত্বরণটা, কারণ বেগ সমান সমান ত্বরণ গুণ সময়। তারপর বলটা এক মুহূর্তের জন্য স্থির হয়ে যাবে, কারণ এখানে এর বেগ 0, এবং তারপর বলটা নেগেটিভ দিকে ত্বরণ লাভ করা শুরু করবে। নিচের দিকে v⁻I বিন্দু পর্যন্ত এটা ঘটবে। এবার আমরা ত্বরণের গ্রাফ আঁকব। আমরা সময়ের সাথে ত্বরণের গ্রাফ আঁকছি। এক্স অক্ষে সময় আর ওয়াই অক্ষে ত্বরণ। ত্বরণ এখানে কনস্ট্যান্ট, এটা এখানে হবে। আমি লাইন টুল সিলেক্ট করি। ত্বরণ হচ্ছে -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এটা কনস্ট্যান্ট, আর এটা হলো এই লাইনটার ঢাল। আপনার যদি ক্যালকুলাস জানা থাকে তাহলে বুঝতে পারবেন যে এই লাইনটা জাস্ট এই লাইনটার ডেরিভেটিভ, অথবা এই লাইনটা এই কার্ভের ডেরিভেটিভ। আর আপনার যদি ক্যালকুলাস জানা না থাকে, আমার মনে হয় আপনি অন্তত এতটুকু বুঝতে পারবেন যে এই লাইনটা আসলে বেগ ভার্সাস সময় গ্রাফের লাইনটার ঢাল। আপনারা যখন ক্যালকুলাস শিখবেন তখন বুঝতে পারবেন যে ডেরিভেটিভ আসলে একটা কার্ভের উপরে যে কোনো বিন্দুতে ঢাল বের করার একটা উপায়। এটা আসলে জটিল কিছু না। পরবর্তী ভিডিওতে দেখা হবে।